আমায় নিজের বউ বানানোর স্বপ্ন দেখিয়ে সংসার বাঁধার প্রতিশ্রুতি দিয়ে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেললে। আমায় এভাবে ঠকাতে তোমার বিবেকে বাঁধলো না আহির? আহিরের শার্টের কলার দুই হাতের মুঠোয় নিয়ে চিৎকার করে কথাগুলো বলল স্পৃহা। চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে ওর। আহির আহত দৃষ্টিতে তাকাতেই স্পৃহা ওকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল। ভাঙ্গা গলায় বলল, বিয়ে যদি নাই করবে তাহলে কি দরকার ছিল এভাবে প্রেম প্রেম খেলার? এত স্বপ্ন কেন দেখিয়েছিলে যদি সেগুলো নিজ হাতেই ভেঙে দেবে? আমি তো তোমাকে আগে ভালোবাসিনি। তুমি নিজের স্বপ্নের সাথে আমায় জড়িয়েছ। তুমি নিজের জীবনের সাথে আমায় জড়িয়েছ। এত এত স্বপ্ন দেখিয়েছ। তাহলে সবটা শুরু করার আগেই কেন ভেঙে দিলে? বললেই মুখে হাত চেপে অনেকটা শব্দ করে কেঁদে উঠল স্পৃহা। আহিরের চোখের কোণেও পানি জমে চলে এসেছে। তাই কয়েকবার ঢোক গিলতে নিজেকে স্বাভাবিক করে নিল। কম্পিত স্বরে বলল, স্পৃহা, আমি তোকে ঠকাতে চাইনি, কিন্তু সবটা আমার বোঝার ভুল ছিল। আসলে তুই আমার ভালোবাসা ছিলি না, ভালো লাগা ছিলি। সবটাই আমার আবেগ ছিল। এখন যখন আমার বিয়ে হয়ে গেছে, তখন আমি চাই তুই আমাকে ভুলে যা। তুই অনেক ভালো কাউকে ডিজার্ভ করিস। স্পৃহা কান্না থামিয়ে বিস্ফোরিত চোখে আহিরের দিকে তাকালো। দুই হাত দিয়ে আহিরের বুকে ধাক্কা দিয়ে বলল, মিথ্যে বলছো তুমি। এটা কোনো লজিক হলো? আমায় তুমি সত্যিই ভালোবাসোনি। 1 বছরে তোমার মধ্যে নিজের আমার প্রতি যে অনুভূতি দেখেছি তা কোনো দিন ভালো লাগা হতে পারে না, আবেগ হতে পারে না। তুমি মিথ্যা বলছো। আহির ভীত দৃষ্টিতে তাকালো। এই ভয়টাই পাচ্ছিল সে। কিছু বলতে যাবে, তার আগেই স্পৃহা ওর দুই হাত আঁকড়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার, আমায় বলো আহির। এই বিয়ে টিয়ে সব মিথ্যে, তাই না? তুমি কোনো বিয়ে করনি। শুধু একবার বলো, একবার বলো যে আমায় ভালোবাসো। এইটুকুই চাই, একবার বলো। স্পৃহার আকুতি ভরা কণ্ঠ শুনে আহির কি করবে ভেবে পাচ্ছে না। কি করে বলবে সবটা? সে নিজেও যে নিরুপায়। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শক্ত করে নিল আহির। আকস্মিক ঝড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল স্পৃহার মুঠো থেকে। কয়েক কদম পিছিয়ে গিয়ে তেতো কণ্ঠে বলে উঠল, ভালোবাসি না তোকে আমি। কতবার বলবো এক কথা? বাংলা বুঝিস না? আমি এখন বিবাহিত। আনিলা আমার বউ, আর আমি ওকেই ভালোবাসি। ওর সাথে সুখে থাকতে চাই। সো তুই আর আমাদের মাঝে আসিস না। নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নে। আর পারলে আমাকে ঘৃণা করিস। ভালো থাকবি। আহির আর এক মুহূর্ত দেরি না করে হন হন করে ঘর থেকে চলে গেল। স্পৃহা বজ্রাহত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আহিরের বলা প্রতিটা শব্দ ওর মনে তীরের মতো বিদ্ধ হয়েছে। পাথরের মূর্তির মতো স্থির দৃষ্টিতে আহিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে সে। পিহু, বরপক্ষ চলে এসেছে, চল। ভাবনার মাঝে কারো ডাকে অনেকটা চমকে উঠল স্পৃহা। 1 মাস আগে আহিরের বলা কথাগুলো এখনও কানে বাজে ওর। বিশ্বাসই হয় না যে আহির ওর সাথে এমনটা করেছে। ভাবনা রাজ্য থেকে বেরিয়ে আয়না থেকে চোখ সরালো স্পৃহা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মেয়েগুলো বলল, কি এত ভাবছিস? বরমশাই কিন্তু তোর জন্য বিয়ের আসনে অপেক্ষার প্রহর গুনছে। দেরি করলে বেচারার কষ্ট লাগবে না? মেয়েগুলো স্পৃহার কাজিন। ওরা যে মজা করছে সেটা স্পৃহা ঠিকই বুঝতে পারছে। কিন্তু ওর এসব ঠাট্টা প্রচণ্ড বিরক্তিকর লাগছে। আহিরের প্রতি অভিমান আর জেদের বসেই বিয়ে করতে এক প্রকার রাজি হয়ে গেছে ও। সেই সুবাদে আজ অন্য কারো জীবনের সাথে নিজের জীবন বাঁধতে চলেছে সে। সবার দিকে তাকিয়ে নাকমুখ কুঁচকে বলল, হয়েছে তোদের মজা করা শেষ, এবার চল। সবার মুখ মলিন হয়ে গেল। স্পৃহার এই হঠাৎ গম্ভীর আর খিটখিটে রূপটা ওদের কারোই ভালো লাগছে না। যদিও ওরা কেউ এর কারণ জানে না। স্পৃহা তো একদমই এমন ছিল না। হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে। কিন্তু 1 মাস যাবৎ ওর এই পরিবর্তন কেন হলো সেটা সবারই অজানা। বিয়ের আসরে নিয়ে এসে বসাতেই বধূ সেজে সজ্জিত স্পৃহার দিকে চোখ আটকে গেল আহিরের। ঠিক এমনভাবেই স্পৃহাকে দেখতে চেয়েছিল সে, নিজের পাশে ওর বউ হিসেবে। স্পৃহা আজ ওর মন মতোই সেজেছে, কিন্তু অন্য কারো জন্য। অদৃষ্টের পরিহাস সত্যিই খুব অদ্ভুত। ওদের দুজন দুজনের প্রতি আকাশ পরিমাণ ভালোবাসা থাকলেও আজ বিচ্ছেদই ওদের পরিণতি। ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আহিরের। স্পৃহাকে বরের পাশে বসানো হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু একবারের জন্য পাশে বসা মানুষটির দিকে তাকায়নি ও। হঠাৎ কী মনে হতে আশেপাশে একবার তাকাতেই সামনেই কিছুটা দূরে আহিরকে দেখতে পেল সে। স্পৃহার চোখে চোখ পড়ার আগেই আহির দৃষ্টি নামিয়ে নিল। স্পৃহা আবার চোখ নামিয়ে নিল। ধর্মীয় রীতিমতো বিয়ে পড়ানোর পর স্পৃহাকে কবুল বলতে বললেই ও আবার অদূরে দাঁড়ানো
আহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আহির সেটা বুঝতে পেরে পাশে দাঁড়ানো অর্নিলাকে এক হাতে জড়িয়ে ধরলো। সেটা দেখে স্পৃহার চোখ বন্ধ করে একদমে কবুল বলে দিল। কাঁপা কাঁপা হাতে সিগনেচার করে দিল। বুকের ভেতর ভারী হয়ে উঠেছে স্পৃহার, কান্নাগুলো গলায় আটকে আছে। তবেও মনস্থির করেছে যে আহির যদি ওকে ঠকিয়ে সুখী থাকতে পারে, তাহলে ওকেও পারতে হবে। অতীতের পিছুটানগুলো দূরে ঠেলে নতুন সম্পর্কটা ভিত্তি করে ভবিষ্যৎ সাজাতে হবে তাকে। এদিকে আর্নিলা আহিরকে আড়ালে টেনে নিয়ে হেসে অবাক কণ্ঠে বলল, এটা কি ঠিক হলো আহির? তুমি আমায় বিয়ে না করলেও পারতে। পিহু কিন্তু তোমাকে এখন ঘৃণা করবে। আমি তো সেটাই চাই, কিন্তু ও আমায় কোনো দিন ঘৃণা করতে পারবে না। একটু বেশি ভালোবাসে মেয়েটা আমায়। ওকে সবটা খুলে বলে দাও। ওকে উল্টাপাল্টা বুঝিয়ে দিয়ে কি লাভ হলো? সত্যিটা জানলে হয়তো ও এত কষ্ট পাবে না যতটা এখন পাচ্ছে। সাময়িক এই কষ্টটাই ওর ভবিষ্যৎ সুন্দর করবে, আর সবটা জানলে ও সারা জীবন কষ্ট পাবে। সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? কিন্তু কোনো কিন্তু নয়, বিয়েটা হয়ে গেছে স্পৃহার। এখন কোনো কথা দরকার নেই। ধীরে ধীরে ও আমার জায়গায় আদ্রকে বসিয়ে ফেলবে। সেটা জেদ করেই হোক বা বাধ্য হয়েই হোক, মিলিয়ে নিও। অর্নিলা মাথা নাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কথার পৃষ্ঠে বলার মতো কোনো কিছুই আর নেই। ফুলে সজ্জিত গাড়িটা একটা বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই স্পৃহা বুঝতে পারল এটাই তার শ্বশুর বাড়ি। গাড়িটা বাড়ির ঠিক সামনেই গিয়ে থামল। স্পৃহার পাশের দরজাটা খুলেই ওর দিকে হাত বাড়িয়ে দিল কেউ। স্পৃহা ভুরু কুঁচকে তাকাতেই সামনে দাঁড়ানো ব্যক্তিটা অসামে একটা হাসি দিয়ে হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। এটা কি করছিস তুই? আদ্র, তোকে কি বলেছিলাম আমি? আদ্র বিরক্তিকর নিয়ে বলল, আরে ওকে বের তো হতে দাও আগে। বলেই স্পৃহার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আর তুমি গিভ মি ইউর হ্যান্ড অ্যান্ড কাম উইথ মি। অনিচ্ছা সত্ত্বেও নিজের হাতটা আদ্রের ওপর রাখতে হলো স্পৃহা। গাড়ি থেকে বের হতেই আদ্র ওকে হুট করে কোলে তুলে নিল। স্পৃহা পুরোই শকড হয়ে গেল। আদ্র ওকে কোলে নিয়ে ভিতরে যেতে লাগলো। আরে এসব কি? আদ্রহ ওকে কোলে নিয়ে ভিতরে যেতে যেতে বলল, এটাই রুলস। মেন্ডুর পর্যন্ত এইভাবে না নিয়ে গেলে একটা মায়েরও মাটিতে পড়বে না। স্পৃহা হতভম্ব হয়ে গেল এমন কথা শুনে। দরজার সামনে গিয়ে আদ্র ওকে কোল থেকে নামিয়ে দিল। একটা মধ্যবয়সী মহিলা ওকে বরণ করলেন। স্পৃহার বুঝতে বাকি রইল না এটাই তার শাশুড়ি মা। বাড়ির ভেতরে প্রবেশ করতেই মনের ভেতরে এক অদ্ভুত শিহরণ অনুভূত হলো স্পৃহার। আজ থেকে এটাই ওর ঠিকানা, এখানেই কাটাবে তার ভবিষ্যৎ। সে পারবে তো অতীতে সব কিছু ভুলে নতুন করে জীবন সাজাতে, নাকি আবারও ঠকতে হবে তাকে? কি অপেক্ষা করছে স্পৃহার আগামী দিনগুলোতে? বিয়ের প্রথম রাতেই মনের মধ্যে এক শ্বাস ভীতি নিয়ে বিছানায় বসে আছে স্পৃহা। প্রচণ্ড ভয় লাগছে ওর। বিয়েতে রাজি হওয়ার আগে একবারের জন্য যদি এই সময়টার কথা মাথায় আসেনি, বরং আহিরের ওপর জেদ করেই বিয়েটাতে মত দিয়ে ফেলেছিল। কিন্তু এখন ভাবছে বিয়েটা না করলেই ভালো হতো। অদ্ভুত এক মুহূর্তের সম্মুখীন হতে হতো না। স্পৃহার আক্ষেপ হাফশোষের মধ্যেই খট করে দরজা খুলে কেউ ঘরে প্রবেশ করলো। স্পৃহা চমকে উঠে সামনে তাকাতেই দেখল আদ্র এসেছে। তাকে দেখেই শুকনো একটা ঢোক গিলল স্পৃহা। আদ্র ওর দিকে দৃষ্টি দেওয়াতে সাথে সাথে কপালেও ভ্রুর মাঝে হালকা ভাঁজ পড়ল। ও ভ্রু কুঁচকেই বলল, অ্যাজ ফার অ্যাজ আই নো, বিয়ের প্রথম রাতে মেয়েরা মুখের ওপর এক হাত গোমটা টেনে মাথা নিচু করে বসে থাকে, আর এদিকে তুমি এইভাবে বসে আছো। বাট আই রিয়েলি লাইক ইট। স্পৃহা এবার সরু দৃষ্টিতে তাকালো। এতক্ষণে ব্যক্তিটাকে বেশ ভালোভাবে দেখতে পারল। নর্মাল হাইটের উজ্জ্বল শ্যামবর্ণের সুঠাম দেহের অধিকারী আদ্র। এক কথায় সুদর্শন বলা চলে। ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা সবার আগে চোখে পড়ে। আচ্ছা, ছেলেটা কি সবসময় হাসে? নিজেই নিজেকে প্রশ্ন করল স্পৃহা। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্র ঠোঁট প্রসারিত করে হেসে বলল, মন ভরেছে। আদ্রের আকস্মিক প্রশ্নে হকচকিয়ে গেল স্পৃহা। মুখ ঘুরিয়ে ফেলল সাথে সাথেই। এতক্ষণ এভাবে তাকিয়েছিল, ভাবতেই নিজের উপর রাগ লাগছে ওর। আদ্র হালকা হেসে বলল, লজ্জায় মুখ ঘুরিয়ে নিলেন নাকি রাগে ঠিক বুঝতে পারলাম না মিস। আই মিন মিসেস প্রভা। যাই হোক, ফ্রেশ হওয়ার মুড নেই নাকি আজ তোমার? স্পৃহা ভ্রু কুঁচকে তাকালো। আদ্র মাথা চুলকে বলল, মানে বলছিলাম যে এসব শাড়ি গহনা পরে তো রাতে ঘুমানো পারবে না, তাই। আপনি কি সরাসরি কোনো কথা বলতে পারেন না? প্রতিটি কথা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো মানে আছে?
কথাটা অনেকটা বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে উঠল স্পৃহা। তবে ওর কথায় ধরনটা আদ্রের বেশ লেগেছে। মেয়েটা যে অন্যরকম তা প্রথম দেখেই বুঝেছিল। আর 5টা সাধারণ মেয়ের মধ্যে যেমন সংকোচ কাজ করে, ওর মধ্যে সেটা দেখা যায় না। আজ আরও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আর বলবো না। স্পৃহা আর চোখে একবার তাকালো আদ্রের দিকে। ওর হাবভাব দেখে আদ্র বুঝতে পারছে স্পৃহা ওকে কিছু বলতে চাইছে। তাই এগিয়ে এসে স্পৃহার সামনে বসলো। ওর হাতের ওপর হাত রাখতেই স্পৃহা হুট করে নিজের হাতটা সরিয়ে নেয়। আদ্র খানিকটা অবাক হয়ে তাকালো স্পৃহার দিকে। স্পৃহা কম্পিত কণ্ঠে বলল, দেখুন, আমায় স্পর্শ করার আগে আমার আপনাকে কিছু বলার ছিল। আমায় আহির যেভাবে ঠকিয়েছে, আমি আপনাকে সেভাবে ঠকাতে চাই না। তাই আপনি সবটা শুনে সিদ্ধান্ত নিন। আদ্র ভুরু কুঁচকে তাকিয়ে বলল। ওকে বলো, কিন্তু এই আহিটা আবার কে? স্পৃহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসতাম ওকে আমি, ইভেন এখনও বাসি। আদ্র নিজের ভুরু কুঁচকে রেখেই ঠোঁট সম্প্রসারিত করে হাসলো আর বলল, বিয়ের পরে বউয়ের মুখে শুনতে হচ্ছে সে অন্য কাউকে ভালোবাসে। এই কপাল নিয়ে জন্মেছিলাম আমি। আমার নাম তো ইতিহাসের পাতায় লেখা রাখা উচিত। ইন্টারেস্টিং। স্পৃহা এমন কথা শুনে অবাক চোখে তাকালো আদ্রের দিকে। এমন রিয়েক্ট ও একদম আশা করেনি। বিস্মিত হয়ে বলল, আপনার রাগ লাগছে না আমি অন্য কাউকে ভালোবাসি বলি? হচ্ছে একটু একটু আর কি। তবুও মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছি, এটা বলে যে সুন্দরী মেয়েদের বিয়ের আগে 4-5টা প্রেম থাকেই। স্পৃহা রাগী স্বরে বলল। মজা করছেন আমার সাথে? আদ্র সশব্দে হেসে বলল, যাক, তুমি বুঝতে পেরেছো তাহলে যে আমি মজা করেছি। তবে তোমার কথায় আবার খারাপ লেগেছে, এটা সত্যি। পাশাপাশি ভালো লেগেছে এটা ভেবে যে তুমি আমার অনেস্টলি এই সত্যিটা বলে দিয়েছ। এবার নেক্সট বলো। স্পৃহা বলতে শুরু করলো। আহির আমার ভাইয়ের কলেজ লাইফের বন্ধু। সেই সুবাদে ওনার সাথে আমার পরিচয়। উনি প্রথম থেকেই আমাকে ভালোবাসতেন। অনার্সের জন্য আমি ওনাদের ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। আর কয়েক মাস পরে আহিরের মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। উনি টপার ছিলেন, সেই জন্য ভার্সিটির লেকচারার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পান। আমি সেকেন্ড ইয়ারে উঠতেই উনি আমায় বলেছিলেন যে উনি আমায় ভালোবাসেন। অনেক অবাক হয়েছিলাম সেদিন। ওনার পাগলামি কেয়ার এই সব দেখে আমার মনেও অনুভূতি তৈরি হয়েছিল। স্পৃহার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আদ্র আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল, তারপর? আহিরকে ফাইনালি ভালোবাসি বলেই দিয়েছিলাম, কিন্তু তার 1 সপ্তাহ পরেই আহির অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলে। ভাইয়ার মুখে এ কথা শোনার পর বিশ্বাসই হয়নি। কিন্তু উনি যেদিন আমাদের বাড়িতে নিজের বউকে নিয়ে এলেন, সেদিন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল যেন। সেদিনই আহির বলেছিল উনি আমায় কখনোই ভালোবাসেনি, আমি নাকি ওনার জাস্ট ভালো লাগা ছিলাম। আদ্র ভ্রু কুঁচকে ফেলল। আহিরের কাজগুলো কেমন যেন রহস্যময় লাগছে ওর কাছে। স্পৃহা নিঃশব্দে কাঁদছে। কিছুক্ষণ চুপ থেকে আদ্র বলল, এই ব্যাপারে তোমার পরিবারে কেউ কিছু জানে? না, শুধু আমার বন্ধুরা জানে, ভাইয়াও জানে না। আমায় যা বলা বলেছ। আর কেউ যেন এইসব গুণাক্ষরে না জানতে পারে। আমি চাই না আমার বউর দিকে কেউ আঙ্গুল তুলুক। স্পৃহা অবাক চোখে তাকালো আদ্রের দিকে। আদ্র শেরানের বাটন খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল। ঘাড় ঘুরিয়ে আবার বলল, যেদিন তোমার মনের ওই ছোট্ট ভুবন জুড়ে শুধু এবং শুধু এই আর্দ্র ইসাদ বাস করবে, সেই দিন না হয় নিজের মতো রাঙাবো তোমায়। ততদিন পর্যন্ত অপেক্ষা করো। একা জেগে থাকে এই মন, নিঃসঙ্গ এই জীবন, রাতের জাগা পাখি ডেকে যায়, ঘুম হচ্ছে না, সুর উল্টোপাল্টা করছিস তো, ভয়েসটাও ভেঙে ভেঙে যাচ্ছে। প্রণব মুখ দিয়ে বিরক্তি মিশ্রিত শব্দ করে বলল, আজ কেন হচ্ছে এমন? রাগ উঠছে কিন্তু এখন, প্রান্তি। আচ্ছা, আরেকবার গাইছি, শোনো। প্রান্তি স্ক্রিপ্টটা হাত থেকে ঝাড়া মেরে ফেলে বলল, ধুর, আর পারবো না আমি। সকাল থেকে কিছু না খেয়ে তোর রিয়াজ শুনতে হচ্ছে, এখন আমি খেতে গেলাম। বলেই উঠে দাঁড়ালো প্রান্তি। প্রণবকে এখনো বসে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, বসে আছিস কেন ভাইয়া? চল, ব্রেকফাস্ট করবি। প্রণব গিটারটা রেখে বলল, তুই যা, আমি পরে খাবো। তুই না খেলে আমিও কিন্তু খাবো না, বলে দিলাম। এখন ভেবে দেখ, তোর জন্য তোর ছোট বোনটা না খেয়ে থাকলে তোর কেমন লাগবে। প্রণব ভুরু খুসকে হেসে বলল, ইমোশনাল ব্ল্যাকমেইলে বরাবরই ওস্তাদ তুই। যা, আমি আসছি।